সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বিষয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে সময় ব্যবস্থা অত্যন্ত কার্যকর এবং জরুরি একটি ব্যবস্থা, এবং বাংলাদেশেও সময় পদ্ধতি অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আবার কিছু কিছু সমবায় সমিতির প্রতারণা এবং নানা রকম অনিয়মের কারণে সমবায় ব্যবস্থার উপর আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এই সমগ্র বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা খতিয়ে দেখব সমবায় ব্যবস্থার সমস্যাগুলো কোথায় এবং সম্ভাবনার দিকগুলো কি কি। এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মিহির কান্তি মজুমদারকে। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। চলুন দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠান শুরু করি। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে আমাদের দেশে যে সমবায় ব্যবস্থা, এটা তো অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমাদের যদি ইতিহাসের ব্যাপারটা একটু বলতেন যে কিভাবে এটা শুরু হলো এবং এখন কি অবস্থা। সমবায় আন্দোলন, সমবায় ব্যবস্থাটা কিন্তু অনেক প্রাচীন। এইটা ওই যে আমরা ছোটকালে বইয়ে পড়েছি যে রসডেলের তাঁতি, তারা প্রথমে সমবায়ী হয়। এটা 18 শতকের 19 শতকের ঘটনা। তো তারপরে তারা সমবায় একত্রিত হয় এবং তারা সমবায় এই আন্দোলন আস্তে আস্তে শুরু করে। এবং ব্রিটিশ ইন্ডিয়ায় সেই যেহেতু প্রথমে সূত্রপাত ওখান থেকে, ইংল্যান্ড থেকে, পরবর্তী সকালে তারা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ায় সম্প্রসারিত হয়। আমাদের এই অঞ্চলে যারা সমবায় আন্দোলনে সম্প্রসারিত করেন তার মধ্যে কিন্তু প্রথম সারিতে হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্যার পিসি রায়, প্রফুল্লচন্দ্র রায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই সমবায়, তখন সেই সমবায় যে ওরা যে আন্দোলনে যে সমবায় যে ইউনিয়ন তৈরি করেন এবং তাদের পত্রিকা বা মাসিক পত্রিকা নাম ভান্ডার, উনি নিজে 2 বছর সেই পত্রিকার কিন্তু উনি সম্পাদনা করেছেন। এখনো কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সেই ভান্ডার পত্রিকা বের হয় এবং সেই মাসিক পত্রিকা এখনো আছে, নাম ভান্ডার একই আছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা শুরু করেন। স্যার পিসি রায় এই সমবায় কার্যক্রমে সম্প্রসারিত করেন এবং এই রারুলি গ্রামে, পাইকগাছা উপজেলা, এটা হল খুলনা জেলার স্যার পিসি রায়ের জন্মস্থান। এইখানে সেই সময় কিন্তু ওই এই শতকের, গত শতকের প্রথম দিকে, প্রায় 100 বছর আগে কিন্তু স্যার পিসি রায় ব্যাংক স্থাপন করেছিলেন, সমবায় ব্যাংক তার গ্রামে। কাজেই সমবায় আন্দোলন কিন্তু এই অঞ্চলে অনেক পুরনো এবং অনেক ঐতিহ্য। তবে স্বাধীনতার পরে এটার বিশেষ গতি লাভ করে, কারণ স্বাধীনতার পরে বাংলাদেশের মহান সংবিধানে কিন্তু সমবায়কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ব্যবস্থা করা হয়। পবিত্র সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের যে সম্পদ, সেই সম্পদের মালিকানাকে 3 ভাবে বিন্যস্ত করা হয়েছে। যে রাষ্ট্রের মালিক হবে, মানে যে মালিকানা হবে জনগণ, এবং সম্পদের মালিকানা হবে 3 ভাবে বিন্যস্ত হবে। একটা হলো রাষ্ট্রীয় মালিকানা, একটা হলো ব্যক্তিগত মালিকানা, আর একটা হলো সমবায় মালিকানা। সমবায় মালিকানা হলো সমবায়ীদের পক্ষে সমবায় সমিতি সমূহের মালিকানা। কাজেই এই রাষ্ট্রীয় ব্যবস্থায় আর সমবায় সমিতির সমূহের মালিকানা স্বীকৃতি দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে। তো পরবর্তীকালে অবশ্য যে সমবায় সমিতির যে সংখ্যা যেভাবে বৃদ্ধি ঘটেছে, সেইখানে ওই আইনও পরিবর্তিত হয়েছে। পরিবর্তনের কিছু কিছু ক্ষেত্রে আবার অসুবিধাও হয়েছে। তবে সেই ক্ষেত্রে সমবায়, বাংলাদেশে সমবায় আন্দোলন একটা বড় ধরনের একটা পরিবর্তন করা সম্ভব এবং সমবায়ের এর মধ্যে একটা সুপ্ত বড় সম্ভাবনা আছে সমবায়, এবং এর মাধ্যমে একটা বড় ধরনের জাতির উন্নয়নে একটা দৃষ্টান্তমূলক পরিবর্তন করা সম্ভব। আপনি বললেন যে সমবায়ের অনেক সুপ্ত সম্ভাবনা রয়েছে। এখন সমবায় সমিতি কতগুলো এবং তাদের কার্যক্রমগুলোতে আপনারা মন্ত্রণালয় কতটুকু সন্তুষ্ট? এখন আমাদের রেজিস্ট্রিকৃত সমিতির সংখ্যা প্রায় 1,70,000। তো এর মধ্যে কিছু সমিতি আছে মানে খুব ভালো কাজ করছে না, আবার অনেক সমিতি আছে ভালো কাজ করছে। তবে আমাদের এখন যা আছে তাতে দেখা যাচ্ছে যে সমবায়ীদের মধ্যে প্রাথমিক সমিতিগুলো খুব ভালো কাজ করতেছে, অর্থাৎ মাঠ পর্যায়ে সব দরিদ্র মানুষ নিয়ে বা যে সব সমিতি কাজ করে, এইগুলো খুব ভালো কাজ করছে প্রাথমিক সমিতি। জাতীয় সমিতির ক্ষেত্রে আমাদের দেশে, আমাদের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে যা হয়, জাতীয় সমিতিগুলাই আমাদের প্রায় 22-23টা জাতীয় সমিতি আছে। সেই 23টা জাতীয় সমিতিতেই অধিকাংশগুলোই কিন্তু যেমন অসুবিধা। তবে কিছু কিছু জাতীয় সমিতি খুব ভালো কাজ করে, যেমন মিল্কভিটা। এই মিল্কভিটা হলো দুগ্ধ, এটা হলো মিল্ক কোঅপারেটিভ মিল্ক ইউনিয়ন, এটা ব্র্যান্ড নেম হলো মিল্কভিটা। এটা স্বাধীনের পরে জাতির জন্য প্রতিষ্ঠা করেন। তো এখন মিল্কভিটা কিন্তু একটা জাতীয় সমিতি, এবং মিল্কভিটা একটা এই দুগ্ধ উৎপাদনে বাংলাদেশে কিন্তু মিল্কভিটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখছে। সমবায়ের নামে কিছু কিছু প্রতিষ্ঠান গজিয়ে উঠছে এবং তারা নানা ধরনের প্রতারণা করছে, মানুষকে জিম্মি করছে, এবং উদ্যোক্তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জনগণের কাছ থেকে, এবং পরে দেখা যাচ্ছে লাপাত্তা হয়ে যাচ্ছে। এই অভিযোগগুলো সম্বন্ধে আপনাদের বক্তব্য কি? এটা যে সঠিক তাও বলবো না, আবার যে সঠিক নয় তাও বলবো না।
কারণ সমিতির সংখ্যা 1,70,000। এর মধ্যে যদি গণা হয় যে কতগুলো সমিতি এই ধরনের কাজ করছে, তাহলে দেখা যাবে এরা 100 হবে না। তো কাজেই তারাই খুব প্রমিনেন্ট। হ্যাঁ, কিন্তু কাজে পার্সেন্টেজ ইস্যু করলে তারা কিন্তু নগণ্য। কিন্তু আবার যদি তাদের ভূমিকাটা বলা হয়, তাহলে তারা একদম নগণ্য নয়। তো এরকম কিছু করছে তারা, আইনের সুযোগ বা আমাদের আইন প্রয়োগের মানে প্রতি ক্ষেত্রে আমি ওই একটা শব্দ ব্যবহার করি, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। কিছু কিছু ক্ষেত্রে আইনের ত্রুটি আছে, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগের ত্রুটি আছে, কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে প্রয়োগের ক্ষেত্রে। যেমন 1,70,000 সমিতি, এইটা সমবায় অধিদপ্তরের যে জনবল তাদের দিয়ে দেখা সম্ভব নয়। কাজে সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু পরিবর্তনের চিন্তা করছি যে আমরা কি কি করব, আমরা সেই কার্যক্রম নিয়েছি। কাজেই সেই কাজেই প্রয়োগের সীমাবদ্ধতা, প্রয়োগকারীর কিছু দুর্নীতি, কি দুর্নীতিও কিছু কিছু ক্ষেত্রে আছে। দুর্নীতি আছে যে সমবায়ীদের মধ্যে, সমবায় সমিতির মধ্যে, কিছু কিছু সমিতির মধ্যে, এটা যেমন সত্য। আবার আমার কিছু সমবায় মানে যারা প্রয়োগ করবেন, কর্মকর্তা বা কর্মচারী, তাদের মধ্যে যে একদম নাই তা না, কিছু কিছু ক্ষেত্রে আছে। কারণ টোটাল সমাজ ব্যবস্থায় যেখানে ওই সব ক্ষেত্রে কিছু কিছু দুর্নীতি আছে, এখানে তো আমি দুর্নীতি মুক্ত এটা আমি বলবো না। তবে আমরা সেটা পরিবর্তন করার চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ে কিছু কিছু সমবায় প্রতিষ্ঠান যেটা সমবায়ে নিবন্ধিত কিন্তু পরবর্তীতে নানা রকম এবং ব্যাংকের মতো কাজ করছে, এগুলোর ব্যাপারে আপনাদের আইন কতটুকু কার্যকর? সমবায় আইন যেটা এখন বিদ্যমান আছে 2001, সেখানে একটা আছে যে তারা সমবায় সমিতি যারা সদস্য, এই সদস্যদের কাছ থেকেও যেমন আমানত নিতে পারবে এবং সদস্য নয় এদের কাছ থেকেও আমানত নিতে পারবে। এখন যারা সদস্য ছিল যে এইটা তখন যারা আইন প্রণয়ন করেছিলেন তখন এই ধারণা ছিল যে যদি আইন যারা সমবায়ী নয় তাদের কাছ থেকে অর্থ নিলে ও নিয়ে সমবায় সমিতি আর ভালোভাবে চলবে। কিন্তু এইটাকে তারা অন্যভাবে ব্যবহার করবে, এইভাবে টাকা ব্যাপকভাবে তারা সংগ্রহ করবে এবং এইটা বোধহয় তখন সেই ধারণা ছিল না। এই জন্য আইনের এখন আমরা সেই পরিবর্তনের জন্য আমরা খসড়া চূড়ান্ত করেছি। আমরা খুব তাড়াতাড়ি মহান জাতীয় সংসদে নিয়ে যাব। সেখানে আমরা বলেছি যে আমরা প্রস্তাব করেছি যে যারা সমবায়ী সদস্য নয়, সমবায় সমিতির সদস্য নয়, তাদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা যাবে না। কাজে এইটা যদি করা হয় তাহলে ওই নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ, নিজেদের মধ্যে এইটা বিনিয়োগ, তাহলে এই সুযোগ কমে যাবে। এবং আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি প্রতিষ্ঠান সম্বন্ধে তদন্ত করেছে এবং একটা দুর্নীতির রিপোর্ট দিয়েছে যে কিভাবে জনগণকে প্রতারণা করা হচ্ছে। তো আপনাদের এখানে এবং তাদের একটা মাত্র সেফগার্ড হলো যে আমরা সমবায় অধিদপ্তরে নিবন্ধিত, কাজে আমাদের অন্য কোনো পারমিশন দরকার নেই। তো সমবায় নিবন্ধনের অজুহাতে এই যে অনিয়মগুলো হচ্ছে সে ব্যাপারে কি আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন না? ডেস্টিনি সম্পর্কে যেটুকু জানি, ডেস্টিনি নাম দেখে মনে হয় যে ডেস্টিনি 2000, তার মানে যাত্রা শুরু করেছিল 2000-এ। কারণ তাদের যে লোগোটা দেখা যায় পত্রপত্রিকায় বা বিশেষ কাগজপত্রে, তাদের ডেস্টিনি 2K মানে ডেস্টিনি 2000 সালে শুরু করছিল। তাদের একটা সমবায় সমিতি আছে, সেটা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সেটা 2005-এ রেজিস্ট্রি করা হয়। কাজে ডেস্টিনি হলো 2000 সালে, আর ডেস্টিনি হলো ডেস্টিনি 2000 সালে, আর ডেস্টিনি কোঅপারেটিভ সোসাইটি হলো 2005-এ। কাজে এই ডেস্টিনি কোঅপারেটিভ সোসাইটি এর ডেস্টিনির অনেক পরে শুরু হয়েছে। তবে ডেস্টিনির পত্রপত্রিকা আছে, ডেস্টিনির 37টি অঙ্গ সংগঠন আছে বা সহযোগী প্রতিষ্ঠান আছে, তার মধ্যে এইটা মাত্র একটা, এই হলো আপনার এই সমবায় সমিতি একটা। কাজে এই সমবায় সমিতি নিবন্ধিত, এটা অস্বীকার করার কোনো কারণ নাই, সেটা নিবন্ধিত। এবং সেখানে যেহেতু সুযোগ আছে, বিদ্যমান আইনের সুযোগ আছে যে যারা সমবায়ী নয় তাদের কাছ থেকে আমানত সংগ্রহ করা যাবে, তারা হয়তো সেখান থেকে সেই আইনের কভারে আমানত সংগ্রহ করেছে। কিন্তু সেটা যারা যেখানে বিনিয়োগ করেছে সেখানে বিনিয়োগ করার জন্য তো আবার ভিন্ন আইন আছে। যেমন তারা যদি হাউজিং এ বিনিয়োগ করে তাহলে এই গৃহ সংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্ট আইন আছে, হাউজিং এর আইন আছে। তারা যদি সেই টাকা বৃক্ষরোপণে বিনিয়োগ করে তাহলে সেই ফরেস্ট মিনিস্ট্রি সংশ্লিষ্ট আইন আছে। বাইরের কোনো গাছ, তারা যেমন পত্রিকায় দেখেছি পাউলোনিয়া ট্রি তারা প্লান্টেশন করবে। পাউলোনিয়া একটা বিদেশি স্পিসিস গাছ, সেটা এখানে চালাতে রোপণ করতে গেলে সেটা সরকারের অনুমতি লাগবে, সেটা দেবে কিনা, কারণ এটা প্রকৃতির সাথে আমাদের প্রকৃতির জন্য এটা সহায়ক হবে কিনা। কাজেই সেটাও সেই মিনিস্ট্রি করবে। কাজেই তারা যেখানে ইনভেস্ট করবে, যদি ইন্ডাস্ট্রি করে সেখানে আর সংশ্লিষ্ট আছে। তারা যেমন যারা যে প্রজেক্টগুলো নেয় সেই প্রজেক্টগুলো সংশ্লিষ্ট
যে মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়ের আইন আছে সেই আইনের অধীনে করবে। কাজে সব কোঅপারেটিভ আইনের অধীনে তারা শুধু কোঅপারেটিভ সোসাইটি মুভমেন্ট করতে পারবেন, কিন্তু যেসব প্রোগ্রাম তারা কার্য পরিচালনা করবে সেই জন্য সংশ্লিষ্ট আইনের বিধিবিধান মানতে হবে। তো আপনারা কি কখনো এই প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো তদন্ত করেছিলেন বা ইয়ে করেছিলেন, দেখেছিলেন যে এটা কতটুকু স্বচ্ছ, এটা কার্যকরভাবে কাজ করছে কিনা? না, কোঅপারেটিভ যে তাদের যে সোসাইটি আছে সেটা যেই হয়, এই তার প্রতি বছর অডিট হয়। কাজে সেই অডিটে যদি তাদের কিছু ত্রুটি থাকে সেটা সংশোধন যেতে বলা হয় কোঅপারেটিভ আইনের নিয়ম অনুযায়ী, আইন এবং বিধি, কোঅপারেটিভ আইন 2001 এবং এই সমবায় বিধিমালা 2004 এর অধীনে। তো সেইখানে সর্বশেষ অডিট যেটা হয়েছে 9-10 অডিটটা 10 শেষে 11 শেষ জারি হয়েছে, সেটা আমরা আর 10-11 অডিট সেটা কার্যক্রম চলছে। তো এরপরও সেই কার্যক্রম চলছে। সেটা এরপর আবার যখন পত্রপত্রিকা এসব খবর এসেছে, আমরা স্পেশাল অডিট মাউন্ট করেছি একটা। আমরা একজন অতিরিক্ত নিবন্ধকের নেতৃত্বে আবার আমরা স্পেশাল অডিট মাউন্ট করেছি। আমরা 1 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। কাজে আমরা সেই 1 মাস পরে আমরা দেখতে পারবো যে তারা এই কোঅপারেটিভ আইনের অধীনে যে কাজটা কার্যক্রম করছে সেটা স্বচ্ছ ভিত্তিতে করছে কিনা। তবে 2009-10 পর্যন্ত দেখা গেছে তারা তাদের কিছু ত্রুটি কত কেসে আছে সে সংশোধনের জন্য বলা হয়েছে। এই যে এরকম ধরেন প্রতিষ্ঠানগুলো নানা রকম তাদের অনেক বিস্তার করছে এবং আপনাদের আইনের সীমাবদ্ধতার কারণে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন, অনিয়মগুলো দেখতে পাচ্ছেন না, এবং আরো অনেক প্রতিষ্ঠান এরকম বন্ধ হয়ে গেছে। এর ফলে কি আপনার মনে হয় না যে সমবায় ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, সমবায় হলো যে ওই যদি কোনো সমবায় সমিতি এবং যে অর্থ দেন না বা অন্য কাজে করেন এবং সেইখানে যদি সেই সমবায় সমিতি ডিফল্টার হয়, তাহলে কিন্তু সমগ্র সমবায় আন্দোলনের সেটা একটা প্রভাব পড়ে। এক্স্যাক্টলি। এবং সেই প্রভাব পড়েই বলেই আমরা কিন্তু এই যে আমরা আইন পরিবর্তনের জন্য যে খসড়া করেছি সেখানে ওই অন্যের কাছ থেকে অর্থ নেওয়া যাবে না, এইটা আমরা ইনক্লুড করেছি যে সমবায় সদস্য না হলে তার কাছ থেকে অর্থ নেওয়া যাবে না এবং তার কাছে বিনিয়োগ করা যাবে না। কাজে আমরা সেটা নিয়ন্ত্রণের জন্য আমরা সেই আইন পরিবর্তন করেছি, কারণ এটা সার্বিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে। তবে অনেক প্রাথমিক সমিতি আছে খুব ভালো কাজ করছে, অনেক সমিতি আপনার কাছাকাছির মধ্যে। আপনার এই যে বাড়িধারায় এক মহিলা সমিতি আছে, এটা হল বাড়িধারায় নূরের চালায়। এটাকে এই যে এইখানে যে সেই সমিতির সভানেত্রী গোলাপ বানু, তিনি শুধু স্বাক্ষর গান আছে, নাম সই করতে পারে, এমনি আর কোনো নাই, ইনস্টিটিউশনাল শিক্ষা নাই। কিন্তু সেই সমিতির সদস্য সংখ্যা এই প্রায় 30,000 এবং এই হলো তার ক্যাপিটাল হলো 90 কোটি এবং সব কিন্তু 30,000 দরিদ্র মহিলা সব সদস্য। কাজে এবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে সমবায় স্বর্ণপদক প্রদান করেছেন। তো এখন কিন্তু এরকম দারুণ দারুণ সমিতি আছে। না, ভালো কাজ থাকবে, কিন্তু একটা দুটো প্রতিষ্ঠান যখন এরকম অনিয়ম করবে বা কয়েকজন লোক ফুলে ফেপে নিবেন এবং অস্বচ্ছ প্রক্রিয়া করবে, তখন আপনার কি মনে হয় না যে এই জায়গাতে সমবায় যে অধিদপ্তর আছে তারও একটা কার্যকর ভূমিকা এবং তাদের মনিটরিং সিস্টেমটা বাড়ানো দরকার? হ্যাঁ, সমিতির সংখ্যা বাড়লে এই সমবায় অধিদপ্তরের পক্ষে কিন্তু এটা করা খুব ডিফিকাল্ট। এই জন্য আমরা যেমন কিছু একটা বিধান সমবায় আইনে আছে এবং আইন এবং বিধিতে সুযোগ আছে যে সমবায় সমিতি কিছু সেন্ট্রাল সমিতি যারা যেমন প্রাথমিক সমিতিগুলোকে তাদের অডিট কার্য তারা পরিচালনা করবে, দেখবে যাতে তারা ট্রেড প্রশিক্ষণ তারা দেবে, তাদের নিয়ম ভাবে চলে। কাজে এরকম কিছু সেন্ট্রাল সমিতি কাজে এই করে আমরা সমিতিগুলোকে মাঠ পর্যায়ের সমিতিগুলোকে করা, আরো ফেসিলিটেট করা। আমরা নিয়ন্ত্রণ করি বলবো না, কারণ নিয়ন্ত্রণে আগায় না। আমরা সেটা ফেসিলিটেট করা, তাদের কার্যক্রম সম্প্রসারণ করা এবং তাদের বিধিবিধান অনুসারে সেটা অনুসরণ করা, গাইডলাইন দেওয়া। এই জন্য আমরা করেছি, আমরা এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই মর্মে বাইল তৈরি করার কার্যক্রম চলছে যে আমরা প্রত্যেক উপজেলায় আমরা এরকম সেন্ট্রাল সমিতি করব। যেমন এই সেন্ট্রাল সমিতি আছে ইউসিসি এর, আর হলো বিআরডিবি সমিতিগুলো। বিআরডির যে মাঠ পর্যায়ে সমিতি আছে সেটা দেখার জন্য কিন্তু ওই প্রত্যেক উপজেলায় এই আছে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি আছে যারা বিআরডিবি সমিতিগুলো দেখে। তো এখন আবার সমবায়ের অধিদপ্তরের যে সমিতিগুলো এবং সেই সমিতিগুলো দেখার জন্য যাতে এরকম হয় ওই আর সেন্ট্রাল সমিতি তৈরি হয়, আমরা সেই বাইল তৈরি করছি। আমরা খুব তাড়াতাড়ি সেইভাবে করতে যাব যাতে এই তদারকি ব্যবস্থাটা এবং অডিট ব্যবস্থাটা আরো স্বচ্ছ হয় এবং দ্রুত হয়। ধরেন একটা সমবায় প্রতিষ্ঠানের সদস্যরা চাঁদা দিল, এই দু একজন উদ্যোক্তা তারা সমস্ত টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলেন, যেটা আমরা মাঝে মাঝে দেখি পত্রপত্রিকায়। তাহলে এটার আইনের রক্ষা কবচ কি, সেফগার্ড কি, এবং যারা সদস্য তাদের অর্থ পাওয়ার ক্ষেত্রে উপায় কি? সমবায় সমিতির ক্ষেত্রে কিন্তু অর্থ নিয়ে পালিয়ে যাওয়া বেশ ডিফিকাল্ট। কারণ ব্যাপারটা হলো সমবায় সমিতির ওই যারা সদস্য থাকে এবং যারা সমবায় সমিতি যে পরিচালনা পরিষদ থাকে তারা কিন্তু ওই সমবায়দের মধ্যে হয়, তারা নিয়মিত বৈঠক করে।
তো নিয়মিত বৈঠক করে, মাসিক বৈঠক করে, আর মাঠ পর্যায়ের সমিতিগুলো যেমন সাপ্তাহিক বৈঠক করে। কাজেই এই সাপ্তাহিক বৈঠক, মাসিক বৈঠক করে এবং তাদের মধ্যে এই বিনিয়োগটা হয়। কাজেই সমবায় সমিতির টাকা নিয়ে কিন্তু এইভাবে যেতে পারে না। তবে অনেক বড় বড় ক্ষেত্রে সুযোগ থাকে যদি বড় সমিতি করে ওই অসদস্যের কাছ থেকে টাকা নিয়ে, অসদস্যের কাছ থেকে টাকা নিয়ে, কাজে সেই টাকা, কারণ অসদস্য তো আর এই সমিতির কি হচ্ছে সেটা খবর রাখে না। কাজে সেই ক্ষেত্রে আশঙ্কা থাকে, কাজে সেইটা আমরা বন্ধ করার জন্য আইনে পরিবর্তন আনছি। কিন্তু এখন ডেস্টিনি নিয়ে যে অবস্থানটা, যে ঘটনাটা ঘটছে, বাংলাদেশ ব্যাংক তদন্ত করেছে, বাংলাদেশ ব্যাংক তদন্ত করে দেখেছে যে তাদের মধ্যে অনিয়ম আছে এবং তাদের গ্রাহকের বাইরেও তারা প্রচুর লোকের সঙ্গে তারা লেনদেন করেছে, আর্থিক লেনদেন করেছেন, আপনি যেটা বলেন যেটা আইনে কভার করেছে। এখন যদি এই প্রতিষ্ঠানটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, বা সেখানে সমবায় অধিদপ্তরের ভূমিকা কি হবে? প্রতিষ্ঠান বিরুদ্ধে যদি আইনগত, সে যদি এই টাকা, যদি দরিদ্র মানুষের টাকা বা জারি সমবায়িক টাকা বা সমবায় না তারও টাকা যদি নিয়ে আসে এবং সেই টাকা না দেয়, তার বিরুদ্ধে সমবায় আইনে মামলা আছে, মামলা করার বিধান আছে এবং শাস্তির বিধান আছে। বরং আমরা নতুন যে প্রস্তাবিত আরো শাস্তির পরিমাণ বৃদ্ধি করছি। কাজে আইন সবার জন্য সহ্য, সেই জন্য একজন মানে নিচের দিকে সমিতির জন্য যা বা বড় সমিতির ক্ষেত্রে একই। এর জন্য কারণ দেখলো যে সমবায়ের সাইনবোর্ড নিয়ে তারা ফরওয়ার্ড সেলিং করছে, যে একটা গাছটা হয়নি এখন পর্যন্ত, সেই গাছটা বিক্রি করছে, যে 12 বছর পরে 20 বছর পরে তারা, একটা মানুষ বলছে, তাকে বলা হচ্ছে যে আপনি 30,000 টাকা পাবেন। এই যে এগুলো কি আপনারা তদারকি করেন না? এইটা সমবায় আইনের অধীনে করে না। এইটা এই যে একটা এই যে করে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি নেয়, বললাম তো সেটা সেই আইনের কভার করবে। কোন আইনে এটা? যেমন তারা যেমন যদি মাল্টি লেভেল মার্কেটিং করে, সেটা মাল্টি লেভেল মার্কেটিং যেন আইন হচ্ছে, বা আইনে যদি অন্য প্যানেল করে কোন বিধিবিধান তাদের মানতে হবে। তো এখন হলো যদি গাছ লাগায়, সেই গাছের একটা ব্যাপার হলো যে তারা যে প্রোগ্রাম নিচ্ছে এটা কিন্তু সমবায়ের প্রোগ্রাম নয়। তারা যে গাছ নিচ্ছে, গাছ যদি লাগাই থাকে বা অন্য কিছু করে থাকে, এটা সমবায় প্রোগ্রাম নয়। কারণ সমবায় প্রোগ্রাম হলো যে, আমার সমবায় প্রোগ্রাম হলো যে আমি সমবায় সমিতি করব, সমবায় সমিতি করে আমি কোথাও ইনভেস্ট করব, ইনভেস্ট করে সেটা যদি ইনভেস্টমেন্টে তারা ফরওয়ার্ড করছে, ফরওয়ার্ড সেলিং এ তারা ইনভেস্টমেন্ট করছে। এটা কি আইনত যদি একটা অবৈধ ব্যবসা করে, ধরেন সমবায় সমিতি করে সবার কাছে যদি টাকা নিয়ে একটা অবৈধ ব্যবসা করে, সেটা তদারকি কে করবে, সেটা কে দেখবে? না, ওই যেটা যদি গাছ লাগানো হচ্ছে গাছ আইন তারা দেখবে, সেখানে সমবায় অধিদপ্তর কিছু করবে? সমবায় অধিদপ্তর একটু করবে যে তার ইনভেস্টমেন্ট যেখানে করছে, সে টাকাটা নিচ্ছে এবং যেখানে ইনভেস্টমেন্ট করছে সেটা আছে কিনা, সে আইন কানুন মানি কিনা, সেটা সে দেখবে। কিন্তু সমবায়ের আইনের নির্ধারিত গণ্ডির বাইরে তো যেমন 37টা তারা সহযোগী প্রতিষ্ঠান আছে ডেস্টিনির ক্ষেত্রে, এই সবগুলো তো সমবায়ের সাথে সংশ্লিষ্ট নয়। আমার সাথে একটাই, সেটা হলো সমবায় কোঅপারেটিভ ইনভেস্টমেন্ট আকারে সমবায় সমিতির যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট দিয়ে যদি সে ওই প্রতিষ্ঠানটি একটা কিছু করে, সেটার কার্যক্রম কি হচ্ছে, সেটা তদারকি দায়িত্ব কার? সেটা আপনার দায়িত্ব না তদারকি করার? না, এখন যদি সেখানে যে হাউজিং করে এবং হাউজিং এর যদি সেই উল্টো আইন না মানে, তো হাউজিং এর দায়িত্ব সেটা যেখানে ইনভেস্ট করবে সেখানে তাদের বিধান যেমন যদি রিয়েল এস্টেট বিজনেস করে, যেমন ধরেন তারা বৃক্ষরোপণের নামে তারা পাহাড়ি এলাকায় জায়গা দখল করলো, সেই জায়গা দখল করলো, তখন এটা এই যে একটা সমবায় প্রতিষ্ঠান অবৈধভাবে একটা জায়গায় জায়গা দখল করলো, বন দখল করলো, সেটা দেখবে কে? সেটা সমবায় প্রতিষ্ঠান হিসেবে তো সেই জায়গা দখল করছে না, হয়তো তার আরেকটা প্রোগ্রাম আছে, সেই ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম নিয়ে যখন করবে তখন ট্রি প্লান্টেশন যে আইন কানুন, সেই আইন কানুন দিয়ে সেই নিয়ন্ত্রিত হবে। কিন্তু সমবায়ের টাকা নিয়ে তো সেখানে করছে না। হয়তো ট্রি প্লান্টেশনের জন্য সে আলাদাভাবে টাকা উঠেছে, সেটা সমবায়ের টাকা নয়, সেটা সমবায় সমিতির টাকা নয়। সমবায় সমিতি হলে সমবায় সমিতির ব্যানারে যে টাকাটা তোলে সেটা হল সমবায় সমিতির টাকা। কিন্তু সে মাল্টি লেভেল মার্কেটিং এ যে টাকা তোলে সমবায় সমিতির টাকা নয়। সেই অ্যাডভান্স গাছ বিক্রি করে যে টাকা তোলে সেটা সমবায় সমিতির টাকা নয়। কাজে সমবায় সমিতির কিন্তু গণ্ডির মধ্যে সে সেটুক থাকবে। অন্য 37 প্রতিষ্ঠান, সেটা তো আমার দেখার বিষয় নয়, আমার দেখার কোনো সুযোগও নাই। কিন্তু সেখানে কি আপনার মনে হয় একটা সমন্বয় থাকা উচিত? সেইখানে একটা সমন্বয় থাকা উচিত, থাকলে তো অবশ্যই সেটা ভালো হয়। যে আমার কিন্তু এই যেমন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকে, এখন সেই ইন্ডাস্ট্রির মধ্যে যে সমন্বয়, সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজেরই করা উচিত, যে তাদের মধ্যে সমন্বয়। এখন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মধ্যে কোনোটা হলো পোল্ট্রি, আর কোনোটা হলো ট্রি প্লান্টেশন, আর কোনোটা হলো ফিশের। এখন এই কোঅর্ডিনেশনটা কেউ করবে? কাজে এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে ইনভেস্টর, কারণ ঝুঁকিটা কিন্তু তার,
সে ইনভেস্ট করতেছে, যদি ই করে তাহলে তার ক্ষতিটা তার হবে। কাজেই সেই ঝুঁকিটা যেহেতু তার কোঅর্ডিনেশন তার করা উচিত। ডেস্টিনি কি কোনো সময় আপনার কাছে বলেছিল যে আপনাদের তারা সদস্য সংখ্যা বাড়াবে বা তাদের ইয়ে বাড়াবে এরকম? হ্যাঁ, ডেস্টিনি যেমন সদস্য না, যেমন ডেস্টিনি প্রথমে 2005 সালে এটা শুরু করে, তখন তার এরিয়া ছিল, সে প্রথমে শুরু করে 3টা থানায় নিয়ে, সে আবার এরিয়া পরিবর্তন করে ঢাকা মহানগর। এরপরে 2008-এ হয় সে ঢাকা জেলা, তারপর 2008-এ আবার হয় ঢাকা বিভাগ, এবং পরে 2010-এর প্রথম দিকে বোধহয় সে হয়েছে সারা বাংলাদেশ। তো এরপরে ক্যাপিটাল বাড়ানোর জন্য চেষ্টা করেছে, কারণ ক্যাপিটাল তার প্রথম ক্যাপিটাল ছিল 50 কোটি, এই করেছে সে 300 কোটি। 300 কোটির পরে সেটা তাদের শেয়ার ক্যাপিটাল করছে হলো 1400 কোটি। এখন গত 1 বছর যাবত তারা এটাকে 3000 কোটিতে করার জন্য তারা এই মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে, কিন্তু আমরা ওটা অনুমোদন হয়নি, কারণ আমরা যেহেতু আইন পরিবর্তন করছি এবং অন্যের অর্থ নেওয়া যাবে না, অসদস্যের অর্থ নেওয়া যাবে না, কাজে এইভাবে ক্যাপিটাল ফর্ম আর করবে না, যেহেতু সদস্যের কাজটা নিতে হবে, কাজে এই জন্য আমরা এটা অনুমোদন প্রদান করিনি। আপনার কি মনে হয় যে কিছু কিছু সমবায় সফল হচ্ছে, যেটা আপনি বলেন যে বাড়িধারায়, আবার কিছু কিছু সমবায় সমিতির বিরুদ্ধে এরকম বিস্তর অভিযোগ, এই পার্থক্যটা কেন হচ্ছে? আমাদের যেমন আমাদের অধিকাংশ লোক ভালো লোক, তবে এর মধ্যে আবার কিছু আছে খুব মানে যারা অতি বুদ্ধির লোক, কাজে এরা তখন ওই আইনের ফাঁক ফোকর খোঁজে। এখন ওই আইন এর ভালো প্রয়োগ যেমন করা যাবে, এর আবার অপপ্রয়োগ করা যাবে। কাজে এই এর অপপ্রয়োগ যখনই করে তখনই ক্ষতিগ্রস্ত হয়, আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়, কাজে তখন এই মুভমেন্টটা ক্ষতিগ্রস্ত হয়। এবং ওই রকম যে ভালো সমবায় মুভমেন্টটা তো একটা খুব ভালো মুভমেন্ট, এবং এর থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব, এর থেকে পল্লী উন্নয়ন সম্ভব, নগর উন্নয়ন সম্ভব, এমন কিছু করার নয় যেগুলো সমবায়ের থেকে করা সম্ভব না। আমাদের দেশে যে সমবায় আন্দোলন, যেটা আপনি বললেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন, এবং সেই ধারাতে আমরা যে জায়গায় যাওয়া উচিত ছিল সেখানে আমরা যেতে পারিনি, আমাদের অনেক পিছিয়ে আছি সমবায় আন্দোলনে। হ্যাঁ, অবশ্যই আমরা যেখানে আমাদের স্বাধীনতার পরে আমাদের মানে যেভাবে সমবায় আন্দোলন কার্যগতি শুরু হয়েছিল এবং যেভাবে মহান জাতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই গতি আমরা পাইনি, এটা সত্য কথা। তবে অর্জনও আছে, যেমন আমাদের 1 লক্ষ সমিতি, 70,000 সমিতি আছে, আমাদের সমবায়ের একটা ইনফ্রাস্ট্রাকচার, ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের এই অর্জন আছে। তবে আমাদের কাঙ্ক্ষিত গতি আমরা পাইনি, এবং সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমরা বিভিন্ন দিকে সমন্বয়ের ডাইমেনশন আমরা চেষ্টা করছি। যেমন মধুপুরে এখন বন পাহারা দেয় জনগণ, এবং বন গাছ চুরি বন্ধ হয়ে গেছে, আমরা তাদের নিয়ে বন কোঅপারেটিভ তৈরি করছি। আমরা টাঙ্গুয়ার হাওর যারা জনগণ পাহারা দেয় তাদের আমরা নিয়ে টাঙ্গুয়ার হাওর কোঅপারেটিভ তৈরি করছি। আমরা বায়োগ্যাস গ্রাম ভিত্তিক সবার গরু ময়লা একখানে ফেলবে এবং সেখান থেকে বায়োগ্যাস তৈরি হবে, এবং তৈরি হচ্ছে, আমরা বায়োগ্যাস কোঅপারেটিভ তৈরি করছি। কাজেই কমন রিসোর্স যেগুলো আছে, নদী, খাল, বিল, হাওর, জঙ্গল, বন, এগুলো সংরক্ষণ না, কারণ আমাদের ইকোসিস্টেমের জন্য এগুলো প্রয়োজন, এবং এগুলো ড্যামেজ হলে আমাদের প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হবে, আমাদের সার্ভাইভাল ক্ষতিগ্রস্ত হবে। কাজে এই কমন প্রপার্টি আমরা কনজার্ভ করার বিষয়ে এবং উন্নয়নের বিষয়ে আমরা কোঅপারেটিভ তৈরি করছি, এবং কাজে এই সমবায় আন্দোলনের আমরা এই ডাইমেনশন বৃদ্ধি করছি, আমরা এর পরিধি, আমরা ব্যক্তি সবই বৃদ্ধি করছি, সেই সাথে আইন কানুন আধুনিক করছি, যাতে এইটার অপপ্রয়োগ কম হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেমনটি আপনারা শুনছিলেন যে আমাদের দেশের সমবায় আন্দোলনের অনেক ভালো ইতিহাস রয়েছে, আবার কিছু প্রতারণা এবং প্রবঞ্চনার ইতিহাসও রয়েছে। আমরা আজকের অনুষ্ঠানে আশা করব যে ভালো ইতিহাসগুলো সবাই অনুসরণ করবে এবং বাংলাদেশের সমবায় আন্দোলন সত্যিকারে জনকল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে, সেই প্রত্যাশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।